হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবাই রেডি থাকো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি বের হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমার নাম আরিফ, বয়স এখন 22। আমি এই গল্পটা বলছি আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা, যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছিলাম। কিন্তু তার আগেই একটা বিষয় পরিষ্কার করে বলি, এটা কোনো কল্পকাহিনী নয়, কোনো রূপকথার গল্প নয়, বরং আমার জীবনের এক অধ্যায়, যা আমি হয়তো ভুলে যেতে চাই কিন্তু পারি না, কারণ এটা আমাকে আজকের আমি বানিয়েছে। আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম। গ্রামের মানুষ তখনও বলতো, বাবা না থাকলে সংসার টেকে না। কিন্তু আমার মা ফরিদা বেগম সেই কুসংস্কার ভেঙেছিলেন। দিনে তিনি অন্যের বাড়িতে কাজ করতেন, আর রাতে আমাকে পড়ার টেবিলে বসিয়ে রাখতেন। মা বলতেন, আরিফ, তুই পড়াশোনার মাধ্যমে মানুষ হবি। আমি জানি আমার শরীর হয়তো একদিন কাজ করতে পারবে না, কিন্তু তোর কলম থামা চলবে না। আমি তখন ক্লাস 9-এ পড়ি। গ্রামে কাঁচা রাস্তা, ধুলোবালি, চারপাশে ধানক্ষেত আর গরুর ঘণ্টার ধ্বনি, এই সব কিছু মিলেই ছিল আমার ছোট্ট জগৎ। তবে গ্রামের মানুষজন পড়াশোনাকে তেমন গুরুত্ব দিত না। মাইয়াগো একটু লেখাপড়া দরকার, ছেলেগো তো জমি জিরাত সামলাইলেই চলবে, এমন কথা প্রায় শুনতাম। কিন্তু মা এসব কথা কানে তুলতেন না। তিনি বলতেন, তুই যদি মানুষ না হস, আমি মরেও শান্তি পাব না। মা তার শরীরের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে হলেও আমার পড়াশোনার ব্যবস্থা করতেন। আমাদের ছোট্ট মাটির ঘরে বইয়ের তাক ছিল বাঁশ দিয়ে বানানো। রাতে কেরোসিনের বাতির আলোয় আমি বই পড়তাম, আর মা পাশে বসে কাপড় সেলাই করতেন। আমার খাতা কলম শেষ হয়ে গেলে মা নিজের জন্য নতুন শাড়ি না কিনে আমার বই কিনতেন। এমন মাকে কি ভুলে থাকা যায়? এসএসসি পরীক্ষার পর আমি গ্রামের সেরা রেজাল্ট করি। খবরটা পেয়ে মা এত খুশি হয়েছিলেন যে তিনি কান্না থামাতে পারছিলেন না। মা বললেন, আরিফ, আজ তোর বাবা বেঁচে থাকলে কেমন খুশি হইত। আমার চোখও ভিজে উঠেছিল। তবে এর পরেই তিনি বললেন, তোর স্বপ্ন কিন্তু গ্রামে থেমে থাকলে চলবে না, তোকে শহরে পড়তে হবে। আমি ভয় পাচ্ছিলাম, শহরে মানিয়ে নিতে পারবো তো? কিন্তু মায়ের দৃঢ়তা ছিল পাহাড়ের মতো। তিনি সিদ্ধান্ত নিলেন আমাকে শহরে পাঠাবেন। এবার প্রশ্ন হল, টাকার ব্যবস্থা কোথা থেকে হবে? আমাদের ঘরে তখন 1 মুঠো চালও ধার করে আনতে হতো। মা হঠাৎ একদিন বললেন, আমি শহরে কাজ নেব, তুইও আমার সঙ্গে থাকবি। আমি কাজ করব, তুই পড়বি। আমি প্রথমে রাজি হতে চাইনি। বলেছিলাম, মা, এত কষ্ট তোমার লাগবে। মা তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, তুই যদি বড় মানুষ হস, আমার কষ্টই হবে আমার আনন্দ। আমরা শহরে এলাম। শহরের বড় বড় বিল্ডিং, হর্ন বাজানো বাস, আলো ঝলমলে বাজার, এসব দেখে প্রথমে আমি অভিভূত হয়েছিলাম। কিন্তু মা চুপচাপ ছিলেন। তার চোখে শুধু একটাই কথা লেখা ছিল, আমার ছেলেকে মানুষ করতে হবে। মা এক ধনী বাড়িতে গৃহকর্মীর কাজ পেলেন। সকালে ভোরে বেরিয়ে যেতেন, রাতে ক্লান্ত শরীরে ফিরতেন। কিন্তু তবুও আমার পাশে বসে থাকতেন। আজ কি পড়লি? এই প্রশ্নটা মা কখনো বাদ দিতেন না। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাছে এলো। মা দিনরাত কাজ করলেন। আমি জানি অনেক সময় তিনি দুপুরে ঠিকমতো খেতেনও না, শুধু আমার ফি জমাতে। ভর্তি পরীক্ষার দিন আমি মাকে বললাম, মা, আমি পারবো তো? মা আমার কাঁধে হাত রেখে বললেন, যে ছেলের মা এত ত্যাগ করে, সে ছেলেকে আল্লাহ ব্যর্থ হতে দেন না। আমি হাসলাম, কিন্তু ভেতরে ভয় কুরে কুরে খাচ্ছিল। পরীক্ষা ভালো হলো। কিছুদিন পর ফলাফল বের হলো। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। মা তখন কেঁদে ফেললেন। বললেন, বাবা, আজ আমার জীবন সফল। তোর বাবার স্বপ্ন পূর্ণ হলো। শহরের ছাত্রাবাসে থাকার ব্যবস্থা হলো আমার। প্রথম দিন যখন মাকে বিদায় জানালাম, বুকটা ফেটে যাচ্ছিল। মা শুধু বললেন, আরিফ, আমি তোর জন্য বাঁচি, তুই যেন সবসময় সৎ থাকিস।
ছাত্রাবাসের দিনগুলো শুরু হলো। নতুন বন্ধু, নতুন পরিবেশ, পড়াশোনার চাপ সবকিছু সামলাচ্ছিলাম। কিন্তু একদিন হঠাৎ একটা ফোন এলো। মা অসুস্থ। আমি তাড়াহুড়া করে হাসপাতালে গেলাম। দেখলাম মা শয্যাশায়ী। ডাক্তার বললেন অতিরিক্ত পরিশ্রম আর অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে শরীর ভেঙে গেছে। আমি ভেঙে পড়লাম, কিন্তু মা আমার হাত চেপে ধরে বললেন, আরিফ, কান্দিস না। আমি তোকে মানুষ করতে পারলে মরলেও শান্তি পাব। সেই রাতে আমি মায়ের পাশে বসেছিলাম। মা আধো ঘুমে বলছিলেন, তুই ভালো মানুষ হবি, আমার আর কিছু চাই না। আমি তখন মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই জীবন দিয়ে হলেও আমি মায়ের স্বপ্ন পূর্ণ করব। হাসপাতালের সেই রাতে আমি এক মুহূর্তও ঘুমাতে পারিনি। মায়ের মুখের দিকে তাকালেই বুকটা হাহাকার করে উঠছিল। শরীরটা তার ভেঙে গেছে, কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা, যেন তিনি শুধু বেঁচে আছেন আমার ভবিষ্যতের জন্য। পরের দিন ডাক্তার বললেন, রোগীর বিশ্রাম দরকার, নিয়মিত ওষুধ লাগবে, আর খাওয়া দাওয়ায় খুব যত্ন নিতে হবে। কিন্তু আমি জানতাম এই সবের জন্য অনেক টাকা লাগবে। আমার ভেতরে তখন এক অদ্ভুত ভয় ঢুকে গেল। কোথা থেকে টাকা আসবে? আমি মাকে বললাম, মা, আমি পড়াশোনা বাদ দিয়ে কাজ করব, তুমি আর কষ্ট করবা না। মা সাথে সাথে আমার মুখ চেপে ধরলেন, না আরিফ, তুই যদি পড়াশোনা বাদ দিস আমার এত কষ্টই বৃথা হবে। আমার বুক ফেটে গেল, কিন্তু আমি জানতাম মা আমাকে পড়াশোনা চালিয়ে যেতে চান। তাই আমি এক অদ্ভুত সংগ্রামে শুরু করলাম। দিনে বিশ্ববিদ্যালয় ক্লাস, রাতে প্রাইভেট টিউশনি। মাঝে মাঝে রক্ত পানি হয়ে যেত ক্লান্তিতে, কিন্তু মনে হতো মায়ের ত্যাগের কাছে আমার কষ্ট কিছুই না। একদিন মায়ের হাসপাতালের বিল হাতে পেয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। টাকার পরিমাণ শুনে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি দাঁড়িয়ে থাকতেই ডাক্তার বললেন, ওষুধে দেরি হলে ক্ষতি হয়ে যাবে। আমি মায়ের কাছে গিয়ে চুপচাপ বসেছিলাম। মা বুঝে ফেললেন, বললেন, কি রে, চিন্তা করছিস কেন? আমি চোখের পানি লুকিয়ে বললাম, কিছু না মা, তুমি শুধু সুস্থ হও। সেই রাতে আমি শহরের ফুটপাথে দাঁড়িয়েছিলাম। চারপাশে ঝলমলে আলো, গাড়ির শব্দ, মানুষের ভিড়, কিন্তু আমি ছিলাম একা। মনে হচ্ছিল আমি ডুবে যাচ্ছি অন্ধকারে। হঠাৎ পাশ থেকে একজন বন্ধুর ফোন এলো। সে জানাল শহরে পার্ট টাইম চাকরির ব্যবস্থা আছে। আমি 1 সেকেন্ড দেরি করিনি। পরের দিন থেকেই কাজে যোগ দিলাম। এবার আমার জীবনটা একটা যন্ত্রের মতো হয়ে গেল। ভোরে কাজে যাই, তারপর ক্লাস, দুপুরে আবার টিউশনি, রাতে মায়ের পাশে। ঘুমের কোনো ঠিক নেই, খাওয়ারও নিয়ম নেই, কিন্তু এক অদ্ভুত শান্তি ছিল ভেতরে। কারণ আমি জানতাম আমি শুধু নিজের জন্য নয়, মায়ের জীবনটাও বাঁচাচ্ছি। একদিন মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে হলো। ডাক্তার বললেন, চিকিৎসা চলবে, তবে রোগীর মন খুশি রাখা দরকার। আমি মাকে শহরের ছোট্ট ভাড়া বাসায় নিয়ে এলাম। মা বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে বললেন, আরিফ, তুই জানিস, আমি যখন তোকে গর্ভে নিয়েছিলাম তখন থেকেই ঠিক করেছিলাম এই ছেলে হবে আমার স্বপ্ন পূরণের মানুষ। আমি কিছু বলিনি।